আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে বল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি বলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো বলের বৈশিষ্ট্য, তো বলের বৈশিষ্ট্য আমরা বল কি জিনিস আমরা গত ক্লাসে দেখেছি। বল মানে হচ্ছে যে এমন একটি বাহ্যিক কারণ যেটি কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির কি হয়, অবস্থানে পরিবর্তন হয়। বস্তুটির অবস্থানের কি হয়, পরিবর্তন হয়। অথবা আমরা বলটাকে এভাবে সংজ্ঞায়িত করছিলাম, আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা বলটা সংজ্ঞায়িত করছিলাম এভাবে, যে বাহ্যিক কারণে কোনো বস্তু, কোনো স্থির বস্তু স্থির অবস্থান থেকে গতিশীল হয় বা হতে চায়, এবং কোনো গতিশীল বস্তু গতিশীল অবস্থান থেকে স্থির হয় বা হতে চায়, সেই বাহ্যিক কারণকে আমরা বলছিলাম বল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বলের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা বলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এক নম্বর হচ্ছে বল একটি ভেক্টর রাশি। কারণ বল যেটার উপর প্রয়োগ হয়, যেমন মনে করো কোনো বস্তুকে টানলে বা ঠেললে সেখানে বল প্রয়োগ করে টানতে হয় বা ঠেলতে হয়, ঠিক আছে কিনা। তার মানে কোনো বস্তুটিকে টানলে বা ঠেলতে সেটার একটি দিক থাকে, কোন দিকে টানবো বা কোন দিকে ঠেলবো, এবং কি পরিমাণ টানবো বা কি পরিমাণ ঠেলবো একটি কি আছে, মান এবং দিক উভয়টাই আছে। এই ঠেলা বা টানার জন্য অবশ্যই বল প্রয়োগ করতে হয়। সুতরাং ঠেলা বা টানার জন্য যদি দিক থাকে, বলেরও অবশ্যই কি থাকবে, দিক থাকবে। এরপর আছে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে দেখি যে প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তার মানে আমি যদি কোনো একটি বস্তুর উপর আঘাত করি, সেই বস্তুটাও আমাকে কি করবে, আঘাত করবে। অর্থাৎ যদি দুইটি বস্তু, একটি প্রথম বস্তু একটি দ্বিতীয় বস্তু হয়, তাহলে প্রথম বস্তুটি যদি দ্বিতীয় বস্তুকে আঘাত করে, তাহলে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর একটি কি প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে। তার মানে আমরা এখানে দেখতেছি যে প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি ঘটনায় একটি ক্রিয়া ও প্রতিক্রিয়া রয়েছে। তার মানে একটি ক্রিয়া বল কাজ করলে একটি প্রতিক্রিয়া বল কি করবে, কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে দুইটি বল কাজ করতেছে, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এখন আমরা বলতে পারি, এখন আমরা 3 নম্বরে বলতে পারি কোন বল একটি বস্তুতে ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে পারে। মন্দন সৃষ্টি করতে পারে। কোন বল একটি বস্তুতে ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে পারে। এই যে আমরা বলছিলাম কোন একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করব। যদি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে বস্তুটি গতিশীল হয় বা হতে চাই। বস্তুটি গতিশীল হয় বা হতে চাই। মনে করো একটি ফুটবল নিয়ে তুমি মাঠে খেলতে গেছো, ফুটবলটি যখন ভূমিতে রেখে তুমি পা দিয়ে লাথি মারছো, তখন লাথি মারার আগ পর্যন্ত ফুটবলটা স্থির ছিল। লাথি দেওয়া মানে কি, বল প্রয়োগ করা। তার মানে ফুটবলটি লাথি দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, গতিশীল হয়ে গেছে। তার মানে আমরা দেখতেছি যে গতিশীল হওয়া মানে ত্বরণ সৃষ্টি হওয়া। এখন তুমি যে ফুটবলে লাথি দিছো, সেই ফুটবলটা উড়ে গিয়ে অন্য একজন ফুটবলারের পায়ে লাগছে। লাগার কারণে ফুটবলারটা সুকৌশলে বলটির গতি থামিয়ে দিছে মানে কি, ওই ফুটবলারটা ফুটবলকে আরেকটি বল প্রয়োগ করে তার গতি থামাইছে। তার মানে আমরা দেখতেছি বল যেভাবে কোনো বস্তুর উপর প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, বল সেভাবে অন্য কোনো বস্তুর উপর, গতিশীল বস্তুর উপর প্রয়োগ ফলে সেক্ষেত্রে কি হয়, মন্দন ও ঘটে। এরপর আছে কি, বল কোন বস্তুকে বিকৃত করতে পারে। 4 নম্বর, বল কোন বস্তুকে বিকৃত করতে পারে। বল কোন বস্তুকে কি করতে পারে, বিকৃত করতে পারে। যেমন মনে করো আমি একটি স্প্রিং এর উপর বল প্রয়োগ করলাম। স্প্রিং এর উপর বল প্রয়োগ করলে স্প্রিংটা সংকুচিত হয়, আবার বল প্রয়োগ করলাম বিপরীত দিকে, তখন স্প্রিংটা প্রসারিত হয়। তার মানে আমরা দেখতেছি যে বল প্রয়োগ করে স্প্রিং এর আকৃতিকে খাটোও করা যায়, প্রসারিতও করা যায়, সংকুচিতও করা যায়, কি করা যায়, প্রসারিত করা যায়। তার মানে বল কোন একটি বস্তুর আকৃতিকে পরিবর্তন করতে পারে, বস্তুর আকৃতিকে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবহারিক জীবনে আমরা
আমরা নানা ধরনের বল দেখতে পাই, ব্যবহারিক জীবনে আমরা ভিন্ন ভিন্ন বল দেখতে পাই। কোন কোন বলের ক্ষেত্রে আমরা দেখি যে স্পর্শ করার প্রয়োজন পড়ে, আবার কোন কোন বলের ক্ষেত্রে স্পর্শ করার প্রয়োজন পড়ে না। এই যে মার্কারটা আমি যদি নিচ থেকে তুলতে চাই, এরকম স্পর্শ করে উপরের দিকে তুলতে হচ্ছে, দেখো বল প্রয়োগ করছি উপরের দিকে উঠতে হচ্ছে। কিন্তু আমি যদি একটি চুম্বক নিই, সেই চুম্বককে যদি কতগুলো লোহা জাতীয় পদার্থের কাছে নিয়ে যাই, তাহলে কাছে নিলেই হয়, সরাসরি গায়ে লাগাইতে হয় না, স্পর্শ করাইতে হয় না। অর্থাৎ আমরা দেখছি যে মানে না লাগাইলেও লোহার জাতীয় পদার্থগুলি চুম্বকের গায়ে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। অথবা আমরা দেখছি যে দেখো এই যে এটা এখানে তুলসি বল প্রয়োগ করতে হয়েছে, ধরে দেখো এটা ছেড়ে দিছি পড়ে গেছে, এখানে কিন্তু স্পর্শ করতে হয় নাই, এখানে এক ধরনের বল কাজ করতেছে, অভিকর্ষ বল, যেটা বস্তুটিকে আপনা আপনি তার কেন্দ্রের দিকে কি করে টানতেছে। তার মানে আমরা দেখতেছি যে ব্যবহারিক জীবনে ভিন্ন ভিন্ন বল দেখতে পাই, কিছু স্পর্শীয় বল, কিছু অস্পর্শীয় বল। অর্থাৎ কিছু বলের জন্য স্পর্শের প্রয়োজন হয়, আর কিছু বলের জন্য কি হয় না, স্পর্শের প্রয়োজন পড়ে না। যে সকল বল সৃষ্টি করতে স্পর্শের প্রয়োজন হয়, যে সকল বল সৃষ্টি করতে দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। ঠিক আছে। আর যে বল সৃষ্টি করতে দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন পড়ে না তাকে অস্পর্শ বল বলে। আমি আবার বলতেছি, যে বল সৃষ্টি করতে দুইটি বস্তুর মধ্যে অবশ্যই সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলবো স্পর্শ বল। আর যেগুলি সৃষ্টি করার জন্য সংস্পর্শের প্রয়োজন পড়ে না, সেটাকে বলা হয় অস্পর্শ বল। যেমন ঘর্ষণ বল স্পর্শের প্রয়োজন, একটির উপর দিয়ে আরেকটিকে টেনে নিয়ে যেতে হবে। টানা বা টান, কোন কিছুকে টানতে গেলে ধরতে হবে। ধাক্কা, কোন কিছুকে ধাক্কা দিতে হলে ধরতে হবে, স্পর্শ করতে হবে। কি করতে হবে? স্পর্শ করতে হবে। এরপরে সংঘর্ষের সময় সংঘর্ষ, এই যে এগুলি সবগুলি কিন্তু কি স্পর্শ ছাড়া কাজ হয় না। একটার সাথে একটা সংস্পর্শ না থাকলে এই বলগুলি প্রয়োগ হয় না। এবার দেখো অস্পর্শীয় বল, যেমন আহিত দুইটি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা আহিত দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। অর্থাৎ দুটি বস্তু যদি চার্জিত বা আহিত হয়, সেই ক্ষেত্রে একটি বস্তু আরেকটি বস্তুর সংস্পর্শে যে বলের কারণে আসে, সেই বলকে আমরা বলবো অস্পর্শ বল। যেমন মনে করো দুইটি চার্জ, একটা পজিটিভ ধর্মী চার্জ, একটা নেগেটিভ ধর্মী চার্জ পরস্পর কাছে আনলে একটা আরেকটাকে আকর্ষণ করে। এই ক্ষেত্রে কাছে আনছে কিন্তু সংস্পর্শ ঘটায় নাই, এই ক্ষেত্রে যে বল, সেই বলকে আমরা বলবো কি বল? অস্পর্শ বল। এছাড়াও চুম্বক বল, দুইটি চুম্বক পাশাপাশি নিয়ে আসলে সেই ক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করে, এই বলকে আমরা কি বলবো? অস্পর্শী বল বলবো। এরপরে মহাকর্ষ বল, যেমন দেখো এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই বলটাও এক ধরনের কি বল বলা হয়? অস্পর্শী বল বলতে পারি, অস্পর্শী বল বলতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলোর মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে টান। প্রথম টপিকসটা কি? টান। দেখো আমাকে বল সম্পর্কে জানতে গেলে আমি বলছিলাম, বলের সংজ্ঞা দিতে গিয়ে আমি বলছিলাম টান বা ধাক্কার ক্ষেত্রে দিক আছে, সাথে মান আছে। এই টান বা ধাক্কা ঘটানোর জন্য কিন্তু বল প্রয়োগ করতে হয়, সুতরাং বলের সাথে অবশ্যই টান বা ধাক্কার সংস্পর্শ আছে। তাহলে আমরা প্রথমে টান সম্পর্কে একটু দেখবো। দেখো টান কি জিনিস? কোন বস্তুকে বল প্রয়োগ করে নিজের দিকে টানা, এরকম টেনে নিজের দিকে নিয়ে আসা, নিজের দিকে নিয়ে আসা। অর্থাৎ কোন বস্তুকে বল প্রয়োগ করে টেনে নিজের দিকে নিয়ে আসলে তাকে বলা হয়
টান, তাকে বলা হয় কি টান। এই ক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করতে হবে। বস্তুর কি বরাবর প্রয়োগ করতে হবে? দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করতে হবে। কোনো বস্তুকে কাছে টানতে আমরা এই বল ব্যবহার করি, টান দিয়ে আমরা দরজা খুলি, টান দিয়ে আমরা কি খুলি? দরজা খুলি, জানলা খুলি, কোনো কিছুকে টেনে সামনের দিকে নিয়ে আসি, ঠিক আছে কিনা? যেমন মনে করেন আমরা যখন কুয়া থেকে পানি তুলি, বালতি রশির এক প্রান্তে বেঁধে কুয়াতে ফেলে দিয়ে সেই রশিটা টেনে টেনে উপরের দিকে তুলি, সেই উপরের দিকে তোলা মানে কি রশিটাকে টেনে আমার দিকে নিয়ে আসা। দরজা আমি টেনে এভাবে খুলি, ঠিক আছে কিনা? দরজা এভাবে টেনে খুলি। এভাবে আমরা যেগুলি নিজের দিকে কি করে নিয়ে আসি সেগুলি সবগুলি টান। এরপর আছে দেখো ধাক্কা, এরপর আছে ধাক্কা। যেমন মনে করো ধাক্কা, যেমন আমরা টান দিয়ে যেমন দরজা খুলতে পারি, আবার ধাক্কা দিয়ে দরজা বন্ধ করতে পারি। ধাক্কা দিয়ে কি করতে পারি? দরজা বন্ধ করতে পারি। অর্থাৎ যে নিজের দিকে না টেনে যদি নিজের বিপরীত দিকে কোনো কিছু করি তখন সেটাকে আমরা বলি ধাক্কা। যেমন মনে করো কোনো বস্তুকে এভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ধাক্কা। বুঝা গেছে? এই যে এভাবে আমি এখান থেকে ধাক্কা দিচ্ছি, এই জন্য সে সামনের দিকে কি হচ্ছে? গতিশীল হচ্ছে। তার বিপরীত হচ্ছে ধাক্কা। কোনো বস্তুর উপর সামনের দিক থেকে কোনো বস্তুর উপর সামনের দিকে বল প্রয়োগ করলে এই বলকে আমরা কি বলি? ধাক্কা বলি। যেমন মনে করো আমি এভাবে, এই দেখো আমি এভাবে কি দিলাম? ধাক্কা দিলাম, এই যে সামনের দিকে বল প্রয়োগ করলাম। কোনো বস্তুর উপর সামনের দিকে বল প্রয়োগ করলে সেটাকে আমরা কি বলবো? ধাক্কা বলবো। এরপর আছে ঘর্ষণ। এরপরে কি আছে? ঘর্ষণ। দেখো প্রিয় শিক্ষার্থী, ঘর্ষণ কি জিনিস? দেখো আমি মনে করো এই যে এটা একটা তল, মনে করো এই মার্কারটা একটা তল, আর একটা মার্কার এভাবে একটার উপর দিয়ে একটা টেনে নিয়ে যাচ্ছি। একটার উপর দিয়ে একটা টেনে নিয়ে গেলে এই যে একটার উপর দিয়ে যখন আমি আরেকটা বস্তুকে টেনে নিয়ে যাব, তখন একটি বস্তু নিচের বস্তুটি উপরের বস্তুর গতিকে হ্রাস করার চেষ্টা করবে, উপরের বস্তুর গতিকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যদি দুইটা তলই মসৃণ হয় সেই ক্ষেত্রে বাধা কম পাবে, এবং দুইটা তল যদি অমসৃণ হয় সেই ক্ষেত্রে বাধা বেশি পাবে। তাহলে ঘর্ষণ মানে কি? কোনো একটি বস্তু অপর একটি বস্তুর উপরে, কোনো একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে বস্তুদ্বয়ের সংযোগস্থলে একটি বিপরীতমুখী বল প্রয়োগ হয়। একটি বিপরীতমুখী বল কি হয়? প্রয়োগ হয়। এই বিপরীতমুখী বলটাকে আমরা বলতে পারি ঘর্ষণ বা সংঘর্ষ। ঘর্ষণ বা কি? সংঘর্ষ বল বলতে পারি। বুঝা গেছে? যেমন মনে করো এইটা একটা তল, এই তলের উপর দিয়ে আমি এই বস্তুটাকে টেনে নিয়ে যাব। এই বস্তুটাকে টেনে নিয়ে গেলে দেখো এদিকে টানতেছি বা এদিকে টানতেছি, ঠিক আছে? আমি যখন এদিকে টেনে নিয়ে যাব তখন এই জায়গায় এই বস্তুটা এবং তলের সংস্পর্শ যেখানে ঘটবে সেখানে এই বস্তু এদিকে গতিশীল হলে তলটা তাকে তার গতিকে এদিকে সংকুচিত করার চেষ্টা করবে। তো তলটা তার মানে এই নিচের তলটা উপরের বস্তুর গতিকে হ্রাস করার চেষ্টা করবে। এই যে ঘটনা, এখানে যে বলটা প্রয়োগ হবে সেই বলকে আমরা বলবো সংঘর্ষ বল বা ঘর্ষণ। সংঘর্ষ বল বা কি? ঘর্ষণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা হালকা বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করার পর আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। বলের প্রকারভেদ। দেখো প্রিয় শিক্ষার্থী, বলের প্রকারভেদ কি জিনিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বল, আমরা তো বল বললাম, বল হচ্ছে এমন একটা বাহ্যিক কারণ যেটি কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হয় বা স্থির হয়, সেই ঘটনাকে আমরা বলতে পারি বল। বা যে বাহ্যিক কারণের কারণে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলবো? বল বলবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু মৌলিক মানে কি, যেগুলো কি বলে অন্য কিছুর দ্বারা হয় না, যেগুলো নিজে সৃষ্ট, ঠিক আছে? যেমন আমরা মৌলিক পদার্থ বললাম, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থকে আমরা বলি মৌলিক পদার্থ। এরকম বলের মধ্যে চারটি মৌলিক বল রয়েছে। কয়টি মৌলিক বল রয়েছে? চারটি মৌলিক বল রয়েছে। মৌলিক বল চারটি। মৌলিক বল চারটি। মৌলিক বল কয়টি? চারটি। এক নম্বর হচ্ছে যে মহাকর্ষ বল। এক নম্বর হচ্ছে যে কি বল? মহাকর্ষ বল। দুই নম্বর হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল। তিন নম্বর হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল, বা আমরা সবল নিউক্লিয় বল লিখি। সবল নিউক্লিয় বল, ঠিক আছে? চার নম্বর হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয়
বল। তাহলে চার ধরনের মৌলিক বল পাওয়া যায়। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, একটা হচ্ছে তাড়িৎ চুম্বকীয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তাড়িৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আরেকটা আছে কি সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আরেকটা আছে কি দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা প্রথমে মহাকর্ষ বল সম্পর্কে একটু আলোচনা করব। মহাকর্ষ বল থেকে আলোচনা করব। আমরা মহাকর্ষ বল আলোচনা করার পর আমরা ধীরে ধীরে কি বলে তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণ পরে আজকের ক্লাস শেষ করে দেব, আর 5-7 মিনিট। দেখো মহাকর্ষীয় বল মানে হচ্ছে আমরা জানি যে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, যেমন মনে করা এই যে আমি রুমের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করতেছি, এই রুমে বোর্ড আছে, ফ্যান আছে, ছাদ আছে, টেবিল আছে, মোবাইল আছে, আরো অনেক কিছু আছে। এগুলি সবগুলি একটি আরেকটির সাথে একটি আকর্ষণ বলে আকর্ষিত, বা আমার সাথে তাদের একটি আকর্ষণ বল কাজ করতেছে। এই যে একটা বল একজন আরেকজনের সাথে আকর্ষণ বল, সেই বলকে আমরা বলবো মহাকর্ষ বল। সেই বলকে আমরা কি বলবো? মহাকর্ষ বল বলবো। এই বলটা অসীম পর্যন্ত হতে পারে, অর্থাৎ এই বলের রেঞ্জ অসীম পর্যন্ত হতে পারে। অর্থাৎ মহাকর্ষের এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর দূরত্ব একটা থেকে একটা অনেক দূর, তার মানে একটি আরেকটিকে অনেক দূর থেকে কি করে আকর্ষণ করে। যেমন মনে করো পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, তারপরেও কিন্তু পৃথিবী এবং সূর্যের মধ্যে একটি কি রয়েছে? আকর্ষণ বল রয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো এর পাল্লা অসীম। কার পাল্লা অসীম? মহাকর্ষ বলের পাল্লা অসীম। মহাকর্ষ বলের কি পাল্লা অসীম। দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বে, বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। আবার বলতেছি কাইন্ডলি একটু বুঝার চেষ্টা করব। দুইটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর কি করবে না? নির্ভর করবে না। কোন বস্তুর ওজনই হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি। কারণ একটি বস্তুকে আরেকটি বস্তু যদি আকর্ষণ করে, সেই ক্ষেত্রে বস্তুর মধ্যে যে ওজন তৈরি হয়, সেই ওজনটাই মূলত মহাকর্ষ বলের ফলশ্রুতিতে পাওয়া। বিজ্ঞানীরা ধারণা করছেন যে দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মধ্যে, দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটন নামক এক ধরনের কণা পারস্পরিক বিনিময়ের মাধ্যমে, আবার বলতেছি বিজ্ঞানীরা ধারণা করেন যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে মহাকর্ষ বল ক্রিয়াশীল থাকে। 4টি মৌলিক বলের মধ্যে এই বলটি হচ্ছে সবচেয়ে দুর্বল বল। দুর্বল বল। ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি আবার বলতেছি, মহাকর্ষ বল হচ্ছে এমন একটি বল, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের পাল্লা অসীম পর্যন্ত হতে পারে। এই মহাকর্ষ বল সম্পর্কে ধারণা করতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন যে দুইটি বস্তুর মধ্যে গ্র্যাভিটন নামে এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কি হয়? মহাকর্ষ বল সৃষ্টি হয়। এবং এই মহাকর্ষ বলটা 4টি মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল। এবং দেখো এই মহাকর্ষ বলকে বিজ্ঞানীরা বলছেন সার্বজনীন বল। কি বল? সার্বজনীন বল। এই মহাকর্ষ বল কি বিজ্ঞানীরা কি নাম দিয়েছেন? সার্বজনীন বল নাম দিয়েছেন। সার্বজনীন, ঠিক আছে? মহাকর্ষ বল একটি সার্বজনীন বল। এবং দেখো মহাকর্ষ বল অবশ্যই আকর্ষণধর্মী। কারণ মহাকর্ষ বলে কখনো কি হয় না? বিকর্ষণ হয় না। আমরা জানি যে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে শুধুমাত্র আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাড়িৎ চুম্বকীয় বলে একটু জানবো। তাড়িৎ চুম্বকীয় বল একটু দেখবা। তাড়িৎ চুম্বকীয় বল কি জিনিস? দেখো দুইটি চার্জিত বস্তু
বা দুটি চুম্বকের মধ্যে যে বল কাজ করে তা যথাক্রমে কুলম্বের তড়িৎ বল এবং বা আমরা কি বলতে পারি চুম্বক বল বলতে পারি। আবার বলছি, যদি দুটি চার্জিত বস্তু নিই বা দুটি চুম্বক নিই, সেই দুটি চার্জিত বলের মধ্যে যে বলটা কাজ করবে, চার্জিত বস্তুর মধ্যে যে বলটা কাজ করবে, দুটি চার্জিত বস্তুর মধ্যে যে বলটা কাজ করবে সেই বলকে আমরা বলবো তড়িৎ বল, অথবা দুটি চুম্বকের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে সেই বলকে আমরা বলবো চুম্বক বল। এখন দেখো, চার্জিত বস্তুটি যদি পরস্পর একই ধর্মীয় হয়, একই ধর্মীয় মানে কি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। চার্জিত বস্তুদ্বয় যদি পরস্পর বিপরীত ধর্মীয় হয়, অর্থাৎ একটি পজিটিভ একটি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করবে। একইভাবে চুম্বকেরও দুটি মেরু থাকে, যদি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাশাপাশি আসে সেই ক্ষেত্রে পরস্পরকে আকর্ষণ করবে, আর যদি উত্তর মেরু বা দক্ষিণ মেরু পরস্পরের কাছাকাছি আসে সেই ক্ষেত্রে তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে আমরা দেখতেছি যে দুইটি আহিত বস্তু বা চার্জিত বস্তু পরস্পরের কাছে আনলে যে বলটা তৈরি হবে সেটি কুলম্বের তড়িৎ বল, বা দুটি চুম্বক পরস্পরের কাছাকাছি নিয়ে আসলে সেটাকে আমরা বলবো চুম্বক বল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রবল আকর্ষণ বা বিকর্ষণ ঘটতে পারে, আকর্ষণ বা কি করতে পারে, বিকর্ষণ ঘটতে পারে। অর্থাৎ চার্জ দুটির প্রকৃতির উপর নির্ভর করবে আকর্ষণ হবে কি হবে না, চার্জ দুটির প্রকৃতির উপর নির্ভর করবে বিকর্ষণ হবে কি হবে না। একইভাবে চুম্বকের মেরুদয়ের কাছে আসার উপর নির্ভর করবে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আপেক্ষিক গতিতে চলমান দুটি চার্জিত কণার মধ্যে যে বল কাজ করে, আপেক্ষিক গতিতে চলমান দুটি চার্জিত কণার মধ্যে যদি দুটি চার্জিত কণা পরস্পরের সাপেক্ষে আপেক্ষিক গতিতে বজায় থাকে, আপেক্ষিক গতি বজায় থাকে, যদি দুটি চার্জিত কণা গতিশীল হয় বা ক্রিয়াশীল হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে বল কাজ করবে তাকে আমরা বলবো তাড়িৎ চুম্বকীয় বল। দেখো প্রিয় শিক্ষার্থী, গতিশীল চার্জ তার চারিদিকে, আমরা জানি যে কোন ক্ষেত্রে যদি চার্জ গতিশীল হয়, সেই গতিশীল চার্জ তার চতুর্দিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। কিসের সৃষ্টি করতে পারে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে কোন জায়গায় বা কোন পরিবাহের মধ্য দিয়ে যদি চার্জ গতিশীল হয়, অবশ্যই সেই চার্জের আশেপাশে চতুর্দিকে কি সৃষ্টি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আবার কোন জায়গায় বা কোন পরিবাহে যদি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, কোনোভাবে যদি চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, অবশ্যই সেই চুম্বক ক্ষেত্রের আশেপাশে কি সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ কোন স্থানে তড়িৎ ক্ষেত্র অবশ্যই তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, এবং কোন চুম্বক ক্ষেত্র তার চুম্বক ক্ষেত্র দিকে অবশ্যই সেখানে কি সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ চুম্বক বল এবং তড়িৎ বল পরস্পর প্রায় একই সাথে কি করে উৎপন্ন হয় বা কাজ করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই চুম্বক বল বা তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে একটু শক্তিশালী বল। তাড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে একটু কি শক্তিশালী। কার চেয়ে? মহাকর্ষ বলের চেয়ে একটু শক্তিশালী। ঠিক আছে, আমরা বলছিলাম যে মহাকর্ষ বল একদম দুর্বল বল, একদম কি বল, দুর্বল বল। কিন্তু তাড়িৎ চুম্বক বল মহাকর্ষীয় বলের চেয়ে একটু কি শক্তিশালী। এরপর আছে কি, এর বিস্তৃতি অসীম পর্যন্ত হতে পারে। এর বিস্তৃতি কি পর্যন্ত হতে পারে? অসীম পর্যন্ত হতে পারে। বিস্তৃতি মানে কি? তাড়িৎ চুম্বক বলের পাল্লাও অসীম পর্যন্ত হতে পারে। কত পর্যন্ত হতে পারে? অসীম পর্যন্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মহাকর্ষ বল এবং তাড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে বুঝতে পারছি। আমি আবার বলতেছি, মহাকর্ষীয় বল মানে আমি বলছিলাম এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে মহাকর্ষীয় বল বলে। বিজ্ঞানীরা বলছেন যে গ্রাভিটন নামে এক ধরনের কণা পারস্পরিক বিনিময়ের ফলে এই বল তৈরি হয়। এই বলের পাল্লা অসীম, এই বল দুর্বল বল, এই বল সার্বজনীন বল, এবং এই বলটা আকর্ষণধর্মী বল। কোন বল? মহাকর্ষীয় বল। একইভাবে তাড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে বলতে গিয়ে আমি বলছিলাম, যদি দুটি গতিশীল চার্জ আপেক্ষিক গতিতে বজায় থাকে, সেই ক্ষেত্রে তারা কি সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, বা দুটি পরস্পর একইধর্মী বা বিপরীতধর্মী বস্তু আহিত অবস্থায় থাকলে তারা যে বল পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে তড়িৎ বল বলা হবে। বা দুটি চুম্বক পরস্পরের কাছে আসলে তারা পরস্পরকে যদি আকর্ষণ বা বিকর্ষণ করে সেই বলকে বলবো চুম্বক বল। দেখো, এখন আমরা বলছিলাম যে দুটি চার্জিত কণা যদি পরস্পরের সাথে আপেক্ষিক গতিতে বজায় থাকে, সেই ক্ষেত্রে তারা কি উৎপন্ন করবে,
তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, চতুর্দিকে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে। আবার চৌম্বক ক্ষেত্র যদি কোনো জায়গায় তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে সেখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে আপেক্ষিক গতিতে বজায় থাকার কারণে তাদের মধ্যে যে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের যে মিশ্রণটা তৈরি হয় সেটাকে আমরা বলবো তাড়িৎ চুম্বক। সেটাকে আমরা কি বলবো? তাড়িৎ চুম্বক। এই তাড়িৎ চুম্বকটা, তাড়িৎ চুম্বক বলটা মহাকর্ষ বলের চেয়ে একটু শক্তিশালী এবং এর পাল্লা মহাকর্ষ বলের মতন কি হতে পারে? অসীম হতে পারে। আমরা এখন একটু সবল নিউক্লিয় বল সম্পর্কে পড়ব। সবল নিউক্লিয় বল, দেখো প্রিয় শিক্ষার্থী, সবল নিউক্লিয় বল। তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল এবং কি বলে শ্রেণী কমেন্ট করবে। কমেন্টে তোমরা মেসেজ দিয়ে জানাবে যারা বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আসো। আর তোমাদেরকে আমি আবার বলতেছি, আমি আগামীকাল রাত্রে অর্থাৎ 30 জুন রাত্রে 9টার পরে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের উপর একটি অনলাইন পরীক্ষা নেব। তোমরা যেখানকার স্টুডেন্ট হও না কেন তোমরা আমার ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং ওই পরীক্ষায় অংশগ্রহণ করলে আমি প্রশ্নটা আমার ফেসবুক ওয়ালে বা সিটি কলেজ এই যে সায়েন্স গ্রুপ যেটা আছে এটাতে বা সিটি কলেজ গ্রুপে বা কে হবে ক্লার্ক পদার্থবিদ সেরাদের সেরা গ্রুপে আমি আমার প্রশ্নটা আপলোড দেব। তোমরা অবশ্যই ওখান থেকে প্রশ্নটা ডাউনলোড করে উত্তর খাতায় লিখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর এবং নাম দিয়ে ছবি তুলে কে হবে ক্লার্ক পদার্থবিদ সেরাদের সেরা গ্রুপের মধ্যে তোমরা যদি আপলোড দাও, আমি ওখানে থেকে দেখে খাতা মূল্যায়ন করে যে সর্বোচ্চ নাম্বার হবে তার জন্য একটি বই আমার পক্ষ থেকে গিফট দেওয়া হবে। বইটা অনেক দামি বই, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কাজে আসবে। সুতরাং তোমরা প্রিপারেশন নাও, তোমাদের জন্য শুভকামনা। আজকের আমি যে আর কয়েক মিনিট পর আজকের ক্লাসটা শেষ করে দেবো। আমার পরবর্তী টপিক হচ্ছে সবল নিউক্লিয় বল। দেখো প্রিয় শিক্ষার্থী, সবল নিউক্লিয় বল কি জিনিস? সবল নিউক্লিয় বল মানে হচ্ছে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। দেখো কোনো পরমাণুর, আমরা তো নিউক্লিয়াস চিনি, পরমাণুর মধ্যে পরমাণুর ভিতরে বা কেন্দ্রে ক্ষুদ্রতম একটি কণিকা থাকে যেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। অর্থাৎ ছোট্ট একটি জায়গা থাকে, যে জায়গাটার নাম বলবো নিউক্লিয়াস। এই জায়গাটা একটি ধনাত্মক চার্জে চার্জিত থাকে, ধনাত্মক চার্জে চার্জিত থাকে। কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ চর্বি চার্জ এবং প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটন সমস্ত চার্জ ধারণ করে, সেজন্য নিউক্লিয়াসটি ধনাত্মক চার্জে চার্জিত হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়। এবং প্রোটন ও নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলা হয়। প্রোটন ও নিউট্রনকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। যে বলের কারণে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়, প্রোটন এবং নিউক্লিয়নের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়। আবার বলতেছি, যে বলের কারণে প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন পাশাপাশি থাকে বা প্রোটন পাশাপাশি থাকে, সেই বলকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। সেই বলকে আমরা কি বলবো? সবল নিউক্লিয় বল। আবার বলতেছি, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো যে বলে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো যে বলে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, সেই বলকে আমরা বলবো নিউক্লিয় বল। কোন ধরনের নিউক্লিয় বল? সবল নিউক্লিয় বল। দেখো প্রিয় শিক্ষার্থী, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো কাছাকাছি অবস্থান করে। আমরা জানি প্রোটন এবং নিউট্রন অতীব কাছাকাছি অবস্থান করে, কারণ একটা পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻10 মিটার। 10⁻10 কত মিটার? 10 মিটার। সেখানে একটি নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 মিটারের কাছাকাছি। 10⁻10 কত মিটারের কাছাকাছি? 15 মিটারের কাছাকাছি, অনেক ছোট। সুতরাং নিউক্লিয়নগুলো বা নিউট্রন ও প্রোটন খুব কাছাকাছি কি করে? অবস্থান করে। দেখো প্রিয় শিক্ষার্থী, নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি যখন খুব কাছাকাছি থাকে, তখন তাদের মধ্যে কুলম্বের বিকর্ষণ বল সৃষ্টি হয়। কুলম্বের বিকর্ষণ বল সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস ভেঙে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়। কিন্তু আসলে কি নিউক্লিয়াস ভেঙে যায়? আসলে কি প্রোটন নিউট্রন পৃথক হয়ে যায়? আমরা দেখি যে প্রোটন নিউট্রন যদি পৃথক হয়ে যেত তাহলে পরমাণুটা ভেঙে যেত, কিন্তু প্রোটন নিউট্রন তো খুব সহজে কি হয় না, পৃথক হয়ে যায় না। কারণ
এখানে একটি কি বলে কি থাকে আকর্ষণধর্মী বল সবল নিউক্লিয় বল কাজ করে, আকর্ষণধর্মী সকল নিউক্লিয় বল কাজ করে। কারণ এখানে প্রোটন কাছাকাছি আসলে যে বিকর্ষণ হওয়ার কথা তার চেয়ে বেশি একটি আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কাজ করার কারণে এখানে ওই যে কি বলে নিউট্রন প্রোটন বন্ধনটা সহজে ভাঙে না। নিউট্রন প্রোটন বন্ধনটা কি হয় না, সহজে ভাঙে না। সহজে না ভাঙে বিদায় এখানে একটি বড় ধরনের বল কাজ করে, একটি বড় ধরনের কি করে বল কাজ করে। এই বলটাকে আমরা বলবো সবল বা প্রবল নিউক্লিয় বল। সবল বা প্রবল কি বল, নিউক্লিয় বল। এই দেখো এর পাল্লা কিন্তু সীমিত, এর পাল্লা কিন্তু কি সবল নিউক্লিয় বলের পাল্লা কিন্তু সীমিত। কোথায়, ওই নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের বাইরে আসতে পারে না। নিউক্লিয়াসের ব্যাস কত বলছিলাম, 10⁻15 মিটারের কাছাকাছি। 10⁻ কত মিটারের কাছাকাছি, 15 মিটারের কাছাকাছি। তার মানে এর পাল্লা সবল নিউক্লিয় বলের পাল্লা সীমিত। সীমিত সীমিত মানে কত, 10⁻15 মিটারের কাছাকাছি। 10⁻ কিসের কাছাকাছি, 15 মিটারের কাছাকাছি। এখন যে চারটি মৌলিক বল আমরা পড়ব বা পড়েছি, মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, যেটা আমরা পড়ব সেগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে কি সবল নিউক্লিয় বল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে একটু ধারণা দেব। আমি বিস্তারিত তেমন আলোচনা করতেছি না, কারণ এগুলি তোমরা জানো, বল সম্পর্কে তোমরা অনেক আগে থেকে পড়তেছো। এবং বল, এই চারটি বল, মৌলিক যে চারটি বল আছে, মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলির সাথে তোমরা খুব বেশি সম্পর্কিত, অর্থাৎ তোমাদের সাথে এদের খুব ভালো সম্পর্ক রয়েছে। এগুলি সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা রয়েছে বিধায় আমি ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা করতেছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়। কিছু কিছু মৌলিক পদার্থ আছে যাদের নিউক্লিয়াসগুলি স্বতঃস্ফূর্তভাবে কি হয়ে যেতে পারে, বিভাজিত হয়ে যেতে পারে। যেমন আমরা তেজস্ক্রিয় মৌলগুলি দেখছি, তেজস্ক্রিয় মৌলিক পদার্থগুলি দেখছি, সেখানে দেখতেছি যে মৌলগুলিকে যদি আমরা রেখে দিই কোনো জায়গায়, তারা আপনা আপনি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ক্ষয়প্রাপ্ত হয়ে তারা দেখা যায় যে মৌল আছে সেই মৌল থেকে পরিবর্তন হয়ে নতুন অন্য কোনো মৌলে রূপান্তরিত হয়। যেমন ইউরেনিয়াম, থুরিয়াম, এদের নিউক্লিয়াস ভাঙার সময়, এদের নিউক্লিয়াস কি করার সময়, ভাঙার সময় 3 ধরনের রশ্মি বা কণা নির্গত হয়। আমরা 3 ধরনের রশ্মি কি জানি, আমরা জানি যে আলফা রশ্মি নির্গত হতে পারে, গামা রশ্মি, বিটা রশ্মি নির্গত হতে পারে বা গামা রশ্মি নির্গত হতে পারে। অ্যাকচুয়ালি আমরা আলফাকে আলফা কণা বলি, রশ্মি না বলে আলফা কণা বলি, বিটা রশ্মিকে বিটা কণা বলি এবং গামাটা কিন্তু কি হবে, রশ্মি হবে। অর্থাৎ এই 3 ধরনের, অর্থাৎ কোন একটি মৌলিক পদার্থ যদি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, কোন একটি মৌলিক পদার্থ যদি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, সেই মৌলিক পদার্থগুলি থেকে মোটামুটি এই 3 ধরনের কণা বা রশ্মি বের হয়। আলফা কণা, বিটা কণা বা গামা রশ্মি, এই 3 ধরনের কণা বা রশ্মি নির্গত হয়। এগুলি আমরা বুঝতে পারছি। দেখো, এই যে আলফা বা গামা, আলফা বা বিটা, এদেরকে কণা বলা হয় এবং গামাকে কি বলা হয়, রশ্মি বলা হয়। আলফা বা বিটাকে কি বলা হয়, কণা বলা হয় এবং গামাকে কি বলা হয়, রশ্মি বলা হয়। দেখো এখানে এই আলফা কণা বা বিটা কণা, এদের ভেদনযোগ্যতা তত বেশি না হলেও, আলফা কণা বা বিটা কণা এদের ভেদনযোগ্যতা মানে ভেদ করার যোগ্যতা বেশি না হলেও, এই গামা রশ্মি কিন্তু অনেক পুরু জায়গা ভেদ করে চলে যেতে পারে, অনেক পুরু জায়গা ভেদ করে চলে যেতে পারে। ঠিক আছে, এবং এই গামা রশ্মিটা যেভাবে নির্গত হয় সেটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে। সেটা কি তরঙ্গ আকারে নির্গত হয়, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যখন বিটা কণা নির্গত হয় তখন কিছু শক্তি নির্গত হতে দেখা যায়, কিছু শক্তি নির্গত হতে দেখা যায়। যখন বিটা কণা নির্গত হয় তখন সেক্ষেত্রে কি নির্গত হয়, কিছু শক্তি নির্গত হয়। দেখো, যে শক্তি নির্গত হয় তা বিটা কণার গতিশক্তি রূপে, গতিশক্তির চেয়েও কি হয়, বেশি হয়। আবার বলতেছি, আমি বলছিলাম যে কি, যখন কোনো একটি মৌলিক পরমাণু, মৌলিক পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, সেই ক্ষেত্রে 3 ধরনের রশ্মি বা কণা নির্গত হতে পারে।
আলফা কণা বিটা কণা গামা রশ্মি, আলফা কণা বিটা কণার বেদনযোগ্যতা বেশি না হলেও গামা রশ্মির বেদনযোগ্যতা অনেক বেশি, এবং এই গামা রশ্মিটা উচ্চ বেদনযোগ্যতা সম্পন্ন বা উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় এতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে কি হয়, নির্গত হয়। এছাড়াও যখন বিটা কণা নির্গত হয় তখন কিন্তু বিটা কণার সাথে কিছু শক্তি নির্গত হয়। এই যে শক্তি নির্গত হয় সেই শক্তিগুলি বিটা কণার গতিশক্তির চেয়েও কি হয়, বেশি হয়। বিটা কণার গতিশক্তির চেয়েও কি হয়, বেশি হয়। যখন বিটা কণা নির্গত হয় তখন বিটা কণার সাথে যে শক্তি নির্গত হয় সেই শক্তিগুলি বিটা কণার গতিশক্তির চেয়েও কি হয়, বেশি হয়। বিজ্ঞানী ডাব্লিউ পাউলি প্রস্তাব করেন যে নিউট্রিনো নামক এক কণা, দেখো বিজ্ঞানী পাউলি প্রস্তাব করেন যে নিউট্রিনো নামক একটি কণা অতিরিক্ত শক্তি বহন করে। নিউট্রিনো নামক একটি কণা এই অতিরিক্ত শক্তিটা কি করে, বহন করে, বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন বিটা কণা নির্গত হয়, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন কি নির্গত হয়, বিটা কণা নির্গত হয়, তখন নিউট্রিনো কণার নির্গমন যে মৌলিক বলের কারণে ঘটে তাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। আমি আবার বলতেছি, যখন বিটা কণা নির্গত হয় তখন বিটা কণার সাথে কিছু শক্তি নির্গত হয়, সেই শক্তি বিটা কণার গতিশক্তির চেয়েও বেশি হয়, বিজ্ঞানী পাউলি প্রস্তাব করছেন যে যখন বিটা কণা নির্গত হয় তখন নিউট্রিনো নামক একটি কণা এই শক্তিটা বহন করে। নিউট্রিনো নামক একটি কণা এই শক্তিটা কি করে, বহন করে। তার মানে বিটা কণা নির্গমনের সময় নিউট্রিনো কণার নির্গমন যে মৌলিক বলের কারণে হয়, সেই মৌলিক বলকে আমরা বলবো দুর্বল নিউক্লিয় বল। দেখো বুসন আমরা এক ধরনের বুসন কণা বা ব্রুশ আইনস্টাইন কণা বা ঈশ্বর কণার নাম বিগত কয়েক বছর আগে শুনেছি। ঈশ্বর কণা বা বুসন কণা, এই ঈশ্বর কণা বা বুসন কণা যখন কি হয়, উদ্ভব হয়, ঈশ্বর কণা বা বুসন কণা যখন বিনিময় হয় তখন এই দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়ে থাকে। আবার বলতেছি, বুসন কণা বা ঈশ্বর কণা বা ব্রুশ আইনস্টাইন কণা যখন কি হয়, নির্গমন হয়, সেই ক্ষেত্রেও এই বলের উদ্ভব হয়। এই বলের সবলতা তাড়িৎ চুম্বকীয় বল অপেক্ষা বেশি। এই বলের সবলতা তাড়িৎ চুম্বকীয় বল ও সবল নিউক্লিয় বল অপেক্ষা কম। আবার বলছি, দুর্বল নিউক্লিয় বলের সবলতা কার থেকে কম, সবল নিউক্লিয় বল ও তাড়িৎ চুম্বকীয় বল থেকে কম, কিন্তু মহাকর্ষ বল থেকে বেশি। আবার বলছি, এই সবল নিউক্লিয় বলের সবলতা দুর্বল নিউক্লিয় বলের সবলতা সবল নিউক্লিয় বল ও তাড়িৎ চুম্বকীয় বলের চেয়ে কম, কিন্তু মহাকর্ষীয় বলের চেয়ে কি হবে, বেশি হবে। এর পাল্লা হবে 10⁻16 মিটারের মতো। এর পাল্লা হবে কি 10⁻16 মিটারের। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থী, আমি এই বলগুলোর মধ্যে একটি তুলনা করে এখানেই আজকের ক্লাস শেষ করব। এই 4টি বলের মধ্যে তুলনা করে আমি বিস্তারিত তুলনাটা করব না, শুধুমাত্র এদের মানের অনুপাতে আমি তুলনা করব। দেখো, যদি মহাকর্ষীয় বলকে এক একক কল্পনা করি, কত একক কল্পনা করি, এক একক কল্পনা করি। মহাকর্ষীয় বলগুলির তুলনা, মৌলিক বলগুলোর তুলনা, মৌলিক বলগুলির কি
তুলনা। মহাকর্ষীয় বলকে যদি আমি এক একক কল্পনা করি, মহাকর্ষীয় বলকে যদি আমি এক একক কল্পনা করি, সেই ক্ষেত্রে দুর্বল নিউক্লিয় বলের সূচক হবে, দুর্বল নিউক্লিয় বলের সূচক হবে 10 to the power 30, 10 to the power কত 30, এবং তাড়িৎ চৌম্বকীয় বলের সূচক হবে, দেখো তাড়িৎ চৌম্বকীয় বলের সূচক হবে, তাড়িৎ চৌম্বকীয় বল, তাড়িৎ চৌম্বকীয়, আমি বিস্তারিত আলোচনা করতেছি না, তাড়িৎ চৌম্বকীয় বলের সূচক হবে 10 to the power 39, এবং সবল নিউক্লিয় বলের, সবল নিউক্লিয় বলের সূচক হবে 10 to the power 41, 10 to the power কত 41। এখন যদি আমি এভাবে লিখি, দেখো এটা মহাকর্ষ অনুপাত দুর্বল নিউক্লিয় অনুপাত তাড়িৎ চৌম্বকীয় অনুপাত সবল নিউক্লিয় সমান হবে 1:10 to the power 30:10 to the power 39:10 to the power 41। এই সামান্য পার্থক্যই হচ্ছে তাদের চারটি বলে কি মধ্যকার। দেখো যখন মহাকর্ষীয় বল এক হবে তখন তাড়িৎ চৌম্বকীয় সবল নিউক্লিয় বল হবে 10 to the power 30 এর কাছাকাছি, এবং তখন তাড়িৎ চৌম্বকীয় বল হবে 10 to the power 39 এর কাছাকাছি, আর মহাকর্ষীয় সবল কি বলে নিউক্লিয় বল হবে 10 to the power 41। মহাকর্ষীয় বল এক, তাড়িৎ সবল দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল এক, দুর্বল নিউক্লিয় বল 10 to the power 30, তাড়িৎ চৌম্বকীয় বল 10 to the power 39, এবং সবল নিউক্লিয় বলের মান হবে 10 inverse 41, 10 inverse কত 41। প্রিয় শিক্ষার্থী, আশা করি কি করছো, বুঝতে পারছো। এটাকে আরো সুন্দরভাবে বইতে বর্ণনা করা আছে মহাকর্ষীয় বলগুলোর মধ্যে তুলনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি মোটামুটি তোমাদেরকে একটি ভালো ধারণা দেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি তোমরা একটা মহাকর্ষীয় বল সম্পর্কে বা বল সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছ। আমরা পরবর্তী ক্লাসে অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি আবারও তোমাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই, আগামীকাল অর্থাৎ 30শে জুন 2021 রাত 9টায় তোমাদের অনলাইনে পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ আমরা গতকালকে যে অধ্যায়টা শেষ করছি সেই অধ্যায়ের উপর একটি অনলাইন পরীক্ষা নেব। যে কোনো কলেজে যে কোনো স্টুডেন্ট, অর্থাৎ বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো কলেজের স্টুডেন্ট অবশ্যই উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে অবশ্যই কে হবে ফ্লার্ক পদার্থবিজ্ঞান সেরাদের সেরা গ্রুপে জয়েন করতে হবে। জয়েন করলে আমি প্রশ্নটা 9টা বাজে কে হবে ফ্লার্ক সেরাদের সেরা, অর্থাৎ কে হবে পদার্থবিদ ফ্লার্ক পদার্থবিদ সেরাদের সেরা গ্রুপে, বা আমার ফেসবুক ওয়ালে, বা কক্সবাজার সিটি কলেজের সায়েন্স গ্রুপে, বা কক্সবাজার সিটি কলেজ গ্রুপে আমি প্রশ্নটা 9টা বাজে আপলোড দেব। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি যতক্ষণ সময় দেব ওই সময়ের মধ্যে অ্যান্সার লিখে উত্তরপত্র অবশ্যই প্রত্যেকটা পৃষ্ঠায় নাম এবং পৃষ্ঠা নম্বর দিতে হবে। ছবি তুলে ওই গ্রুপে কে হবে ফ্লার্ক পদার্থবিদ সেরাদের সেরা গ্রুপে অবশ্যই কি করতে হবে, আপলোড দিতে হবে। আমি ওইটা ওখান থেকে দেখে মূল্যায়ন করে সেটার উপর তোমাদের মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পাবে বা অর্জন করবে তার জন্য আমার পক্ষ থেকে একটি বই উপহার থাকবে। ঠিক আছে, বইটি অনেক মূল্যবান। তাহলে দেখি কে বইটি অর্জন করে দিতে পারো। সবার জন্য শুভকামনা। সেদিন পর্যন্ত ভালো থেকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।